ইউরোপে একটা দেশ আছে জার্মানি। ইউরোপের মাঝখান থেকে এই যে এইখানে হলো জার্মানি, এর রাজধানী হলো বার্লিন। জার্মানির পূর্ব দিকে রাজধানী বার্লিন। এখানকার মুদ্রা হলো ইউরো। জার্মানি, বার্লিন, ইউরো। পুরো ইউরোপের ভেতর সব থেকে বেশি জিডিপি হলো জার্মানির। ইউরোপের ভেতর তিনটে দেশ জিডিপিতে সব থেকে এগিয়ে। 1 নম্বরে রয়েছে জার্মানি, 2 নম্বরে ফ্রান্স, 3 নম্বরে ইটালি। জার্মানি, ফ্রান্স আর ইটালি এই তিনটে দেশের জিডিপি পুরো ইউরোপের জিডিপির প্রায় 53%। জার্মানি অটোমোবাইলের জন্য খুব ফেমাস। মার্সিডিজ, বিএমডাব্লিউ, অডি, ভক্সওয়াগন, ওপেল, পোর্সচে, অটোমোবাইলের এই সমস্ত কোম্পানি জার্মান কোম্পানি। অটোমোবাইলের জন্য খুবই ফেমাস শহরগুলো হলো কলং, মিউনিচ, স্টুগার্ট। এইসব স্টুগার্ট সম্পর্কে আরেকটা ফ্যাক্ট আছে, বিদেশের মাটিতে প্রথমবার ভারতীয় পতাকা তোলা হয় এই স্টুগার্টে। 1907 খ্রিস্টাব্দে ম্যাডাম ভিখাজি কামা স্টুগার্টে একটা মিটিং এ ভারতীয় পতাকা তুলে ধরেন। ছাপাখানা বা প্রিন্টিং প্রেসের আবিষ্কর্তা হলেন গুটেনবার্গ। 1440 খ্রিস্টাব্দে গুটেনবার্গ প্রথম ছাপাখানা আবিষ্কার করেন। গুটেনবার্গও ছিলেন জার্মানের সিটিজেন। জার্মানে একটা শহর আছে উম। বিশ্বের সব থেকে উঁচু চার্চ বা টলেস্ট চার্চ ইন দা ওয়ার্ল্ড এটা রয়েছে জার্মানের ওই উম শহরে। নাম হলো উম মিনস্টার। এর উচ্চতা প্রায় 161 মিটার। অ্যালবার্ট আইনস্টাইনের নাম আমরা সবাই জানি। আইনস্টাইনের জন্ম হয় ওই উম শহরে। এছাড়া এই জার্মানি ক্যাসেল বা দুর্গের জন্য খুব ফেমাস। বিশ্বের সব থেকে বেশি দুর্গ রয়েছে জার্মানিতে, প্রায় 25,000-এরও বেশি দুর্গ রয়েছে পুরো জার্মানি জুড়ে। এখন ভারতে যত স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে আছে প্রত্যেক জায়গাতেই একটা স্পিড লিমিট সেট করা থাকে। নর্মালি হাইওয়ের ক্ষেত্রে 100 কিলোমিটার পার আওয়ার আর এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে 120 কিলোমিটার পার আওয়ার এই স্পিড লিমিটটা দেওয়া থাকে। কিন্তু জার্মানিতে যে সমস্ত হাইওয়ে রয়েছে তার বেশিরভাগ জায়গাতেই কোনো স্পিড লিমিট নেই। হাইওয়ের যে যে জায়গাগুলোতে স্পিড লিমিট থাকে না, জার্মানিতে ওই জায়গাগুলোকে বলা হয় অটোবান। এই অটোবানে গাড়ি চালানোর সময় ড্রাইভাররা 250, 300, 400 কিলোমিটার পর্যন্ত স্পিড তুলে দেয়। আর জার্মানের হাইওয়ে গুলোর প্রায় 65 থেকে 70% হাইওয়ে এইরকম অটোবান, মানে উইদাউট স্পিড লিমিট। জার্মানের কয়েদিদের নিয়েও একটা প্রভিশন রয়েছে। ভারতের ক্ষেত্রে যেরকম কোনো কয়েদি যদি জেল থেকে পালিয়ে যায় তাহলে তাকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় এবং খুঁজে পেলে আবার তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। মানে ভারতে জেল থেকে পালানো একটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু জার্মানিতে প্রভিশন রয়েছে যে কোনো কয়েদি যদি জেল থেকে পালিয়ে যায় সেক্ষেত্রে সেটা কোনো ক্রিমিনাল অফেন্স হবে না, মানে কোনো দণ্ডনীয় অপরাধ হবে না। জেল থেকে পালানোর জন্য তাকে কোনো পানিশমেন্ট দেওয়া যাবে না। জার্মানির আইন এই রকমটাই বলে। জার্মানির আইন বলে যে ফ্রিডম বা স্বাধীনতা কোনো একজন ব্যক্তির বেসিক হিউম্যান রাইট। আর এই জন্যই কয়েদিরা জেল থেকে পালিয়ে গেলে তাদেরকে আর পানিশমেন্ট দেওয়া হয় না। তবে তারা যাতে জেল থেকে পালাতে না পারে সেই জন্য স্ট্রং সিকিউরিটির ব্যবস্থা থাকে। আর আরো একটা বিষয় বলা হয় যে কোনো একজন কয়েদি পালানোর সময় যদি কোনো প্রপার্টি ড্যামেজ করে, কাউকে মার্ডার করে দেয় বা কারোর কোনো ক্ষতি করে, সেক্ষেত্রে তাকে আবার পানিশমেন্ট দিতে হবে। এবার আমরা খুব ফেমাস একটা ঘটনার নাম জানি যে বার্লিনের দেওয়াল ভেঙে দেওয়া। এই ঘটনাটা খুব সংক্ষেপে একটুখানি বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় জার্মানি আর পোল্যান্ডের ভেতর। এখানে জার্মানি, এখানে পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো তখন এই জার্মানি দুই ভাগে ভাগ হয়ে যায়, ইস্ট জার্মানি আর ওয়েস্ট জার্মানি। ইস্ট জার্মানি চলে আসে সোভিয়েত ইউনিয়নের দিকে আর ওয়েস্ট জার্মানির যে অংশটা সেটা বিভিন্ন দেশ ভাগাভাগি করে নেয়, যেমন আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এরা। এখন সময় যেতে যেতে দেখা যায় যে ওয়েস্ট জার্মানির যে পোর্শনটা ছিল সেটা ইকোনমিক্যালি ও অন্যান্য বিভিন্ন দিক থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়। অন্যদিকে ইস্ট জার্মানি যেমন ছিল সেই রকমই থেকে যায়, বরং অবস্থা আরো খারাপ হয়ে যায়। সেই জন্য প্রচুর লোক ইস্ট জার্মানি থেকে ওয়েস্ট জার্মানির দিকে চলে আসে। 12 বছরে প্রায় 30 লক্ষ লোক ইস্ট জার্মানি থেকে ওয়েস্ট জার্মানির দিকে চলে যায়। তবে এর আগে আরো একটা ছোট্ট ঘটনা ঘটে, সেটা হলো যে ওই যে ইস্ট জার্মানির ক্যাপিটাল ছিল বার্লিন, আর যে ওয়েস্ট জার্মানি তৈরি হলো সেই ওয়েস্ট জার্মানির ক্যাপিটাল রাখা হয় ফ্রাঙ্কফুর্টকে। এছাড়া ইস্ট জার্মানির যে ক্যাপিটাল বার্লিন, সেই বার্লিনকেও দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, ইস্ট বার্লিন আর ওয়েস্ট বার্লিন। ওয়েস্ট বার্লিনটাকে ওই ওয়েস্ট জার্মানির আন্ডারে রাখা হয় আর ইস্ট বার্লিনটা ইস্ট জার্মানির আন্ডারে থেকে যায়। এখন ওই যে বললাম যে প্রচুর লোক ইস্ট জার্মানি থেকে ওয়েস্ট জার্মানির দিকে মাইগ্রেট হয়ে যায়, সেই রকমই ইস্ট বার্লিন থেকে ওয়েস্ট বার্লিনের দিকেও প্রচুর লোক মাইগ্রেট হয়ে যায়। এখন এই মাইগ্রেশনটাকে আটকানোর জন্য এই ইস্ট বার্লিন আর ওয়েস্ট বার্লিনের মাঝখানে 150 কিলোমিটার লম্বা পাঁচিল তুলে দেওয়া হয়। আর এই ঘটনাটা ঘটে 1961 খ্রিস্টাব্দে। এরপর বিভিন্ন সময় এই পাঁচিল বা বার্লিনের ওয়াল ভেঙে দেওয়া বা এই দেওয়াল ক্রস করা নিয়ে প্রচুর বিক্ষোভ বিদ্রোহ হয় এবং তার সাথে সাথে প্রচুর লোক বিভিন্ন সময় মাইগ্রেশনও হয়ে যায়। এইভাবে চলতে চলতে মোটামুটি 28 বছর পরে গিয়ে একটা মিসকমিউনিকেশনের ফলে এই বার্লিনের দেওয়াল ভেঙে দেওয়া হয়। মিসকমিউনিকেশনটা কেমন? একজন গভর্নমেন্ট অফিসিয়াল
তিনি অ্যানাউন্স করেন যে দেওয়াল বা বার্লিনের দেওয়াল যেমন আছে তেমন থাকলো, কিন্তু লোকজন চাইলে এই দেওয়াল ক্রস করে একদিক থেকে অন্যদিকে যেতে পারে। কিন্তু বার্লিনের লোকজন এইটাকে অন্যভাবে ভেবে নিয়ে এই বার্লিনের দেওয়ালটাকে ভেঙে দেয়। 1989 খ্রিস্টাব্দের 9ই নভেম্বর এই বার্লিনের দেওয়াল ভেঙে দেওয়া হয় এবং বার্লিনের লোকজন মনে করেন যে এই দিন থেকেই আমরা স্বাধীন, এবং এর পর থেকেই এই 9ই নভেম্বর দিনটাকে ওয়ার্ল্ড ফ্রিডম ডে বলে পালন করা হয়। এবার জার্মানির ভিতর থেকে একটা নদী যায়, রাইন নদী। এই রাইন নদী জার্মানির ভেতর থেকে গিয়ে নেদারল্যান্ডের ভেতর থেকে উত্তর সাগরে গিয়ে পড়ে। ইউরোপের সব থেকে ব্যস্ততম নদী হলো ওই রাইন নদী। জার্মানির ভিতর ওই রাইন নদীর আশেপাশে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যেত, এই জন্য ওই এরিয়াটাকে বলা হতো রাইনল্যান্ড। এবার জার্মানি সম্পর্কে যেমন বললাম যে জার্মানি অটোমোবাইলের জন্য খুব ফেমাস, পপুলার গাড়ি এখানে হলো মার্সিডিজ। আর এতটাই পপুলার যে জার্মানির যত ট্যাক্সি আছে তার বেশিরভাগ ট্যাক্সি হলো মার্সিডিজের। তো এই হচ্ছে জার্মানি। এরপর ইউরোপের আরো বিভিন্ন দেশ আছে, সেগুলো এক এক করে আমরা পরের ক্লাসে বলবো।